সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা অনেকগুলো ক্লাস তোমাদের বিজনেস রিসার্চ মেথোডোলজির উপর নিয়েছি। যারা নিয়মিত ক্লাস করেছো, আমি আশাবাদী যে তারা এই সাবজেক্ট ভালো করতে পারবে। আর যারা নিয়মিত ক্লাস করোনি, তাদের জন্য আমার মনে হয় যে সাবজেক্টটা একটু কঠিন হবে। তবে আমার অনুরোধ থাকবে, যারা এখন পর্যন্ত নিয়মিত ক্লাস করেনি তারা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো যদি একটু দেখো, তাহলে আমার মনে হয় যে তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। চলো যে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ অনার্স 4th ইয়ারের বিজনেস রিসার্চ মেথোডোলজির 4th চ্যাপ্টার অর্থাৎ টেস্ট অফ হাইপোথিসিসের সবচেয়ে শেষের যে টপিক কাই স্কয়ার টেস্ট, সেই কাই স্কয়ার টেস্ট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: ইম্পর্টেন্ট টার্মস অফ কাই স্কয়ার টেস্ট, মিনিং অফ কাই স্কয়ার, characteristics of chi-square, formula used for mathematical calculation of chi-square test, mathematical problems of chi-square and solutions of it. চলো যে আমাদের মূল আলোচনা chi-square টেস্টে। প্রথমে আমরা জানি যে ইম্পর্টেন্ট টার্মস কি বা কি কি ইম্পর্টেন্ট টার্মস এই chi-square টেস্টে আছে। দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্মস এখানে আছে। একটি হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। আমরা কিন্তু এই টেস্ট অফ হাইপোথিসিসের শুরুতেই বলেছিলাম যে হোয়াট ইজ প্যারামেট্রিক টেস্ট এন্ড হোয়াট ইজ নন প্যারামেট্রিক টেস্ট। তো প্যারামেট্রিক টেস্ট বলতে আমরা বলেছিলাম যে টেস্টের ক্ষেত্রে যে টেস্টের মাধ্যমে পপুলেশনকে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ যে স্যাম্পল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, যে টেস্টের ক্ষেত্রে বা যে টেস্ট স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে, সেই টেস্টকে আমরা সাধারণত প্যারামেট্রিক টেস্ট বলে থাকি। আর নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে যে টেস্টের ক্ষেত্রে পপুলেশনকে রিপ্রেজেন্ট করা হয় না, অর্থাৎ পপুলেশন সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় না, কোনো রিলেশন বা একটার সাথে একটা সম্পর্ক এরকম ভাবে কোনো কিছু দেখানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে নন প্যারামেট্রিক টেস্ট। তো আমরা দেখেছি যে প্যারামেট্রিক টেস্ট কোনগুলো, যেমন আমরা যেটা করে এসেছি টি টেস্ট, জেড টেস্ট, আরো যেগুলো ছিল এফ টেস্ট, এগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। আর নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে কাই স্কয়ার টেস্ট। অর্থাৎ এই কাই স্কয়ারের ক্ষেত্রে আমরা আজকে যেটা করব, কাই স্কয়ারের ক্ষেত্রে দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক দেখানো হয়। এই ক্ষেত্রে এই চলকের দ্বারা বা এই স্যাম্পলের দ্বারা পপুলেশনকে রিপ্রেজেন্ট করা হয় না, যে কারণেই এই কাই স্কয়ার টেস্টকে আমরা নন প্যারামেট্রিক টেস্ট বলব। তো এবার আমরা দেখি যে আসলে এই কাই স্কয়ার টেস্টটা কি এবং এটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই যে আমরা যতগুলো টেস্ট করেছি তার মধ্যে কাই স্কয়ার টেস্টটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি টেস্ট। এই টেস্টটি ডেভেলপ করেছেন কার্ল পিয়ারসন 1900 সালে। আর এটি আমরা একটু আগেই জানলাম যে এটি যে নন প্যারামেট্রিক টেস্ট, নট বেসড অন এনি অ্যাজাম্পশন অর ডিস্ট্রিবিউশন অফ এনি ভেরিয়েবল। দ্যাট মিন্স এই ক্ষেত্রে এই টেস্টের দ্বারা পপুলেশনকে রিপ্রেজেন্ট করা হয় না, দুটি চলক বা দুটি স্যাম্পলের মধ্যে রিলেশনশিপ প্রকাশ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে this statistical test follow a specific distribution known as chi-square distribution. এখানে chi-square distribution কে ফলো করা হয়।
আর এই ক্ষেত্রে সাধারণত দুই ধরনের ফ্রিকোয়েন্সি আমরা দেখবো, একটা হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি। যে ফ্রিকোয়েন্সি গুলো অঙ্কে দেয়া থাকে সেগুলোকে আমরা সাধারণত অবজার্ভ ফ্রিকোয়েন্সি বলি, আর যে ফ্রিকোয়েন্সি গুলো সাধারণত অঙ্কে দেয়া থাকে না, যেগুলো নির্ণয় করতে হয়, সেটাকে আমরা এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি বলে থাকি। তো এখন আমরা এই কাই স্কয়ার টেস্টের কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখবো। আমরা কিন্তু অলরেডি বর্ণনার মধ্যে কিন্তু বলে ফেলেছি যে এটা হচ্ছে একটা নন প্যারামেট্রিক টেস্ট, আর এটা সাধারণত সব এস্টিমেশনের ক্ষেত্রে এটা সাধারণত ইউজফুল হয় না। আর this test can also be applied in a complex contingency table with several classes as well as in a very useful test in research work. এটা contingency টেবিলের যেখানে কমপ্লেক্স কন্টিনজেন্সি টেবিল অ্যাপ্লাই করে টেস্ট করা হয়ে থাকে, সেটি হচ্ছে কাই স্কয়ার টেস্ট। সাধারণত রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। This test is an important non-parametric test as no rigid assumptions are necessary in regard to the type of population, no need to the parameter values, and relatively less mathematical details are involved. এখানে সাধারণত ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটিটা কম, এবং এটা যেহেতু নন প্যারামেট্রিক টেস্ট, সেহেতু এটা পপুলেশন সম্পর্কে এটা কোনো অ্যাসাম্পশন করে না। এবার আমরা দেখব যে ফর্মুলা অফ কাই স্কয়ার টেস্ট, অর্থাৎ কাই স্কয়ার টেস্টে আমরা কি ফর্মুলা আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখো যে কাই স্কয়ার, এটা কাই বর্গ, হ্যাঁ, এটাকে এভাবে জড় হাতের এক্স স্কয়ার যদি আমরা করি, এটাকে বলা হয় কাই স্কয়ার, মানে কাই বর্গ। আর এটার সূত্র হচ্ছে সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই। অর্থাৎ এখানে ও যেটা, ও হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর ই হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আমরা আগে কিন্তু বলেছি এই ক্ষেত্রে দুই ধরনের ফ্রিকোয়েন্সি আমাদের লাগে, একটা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেটা কোশ্চেনে দেয়া থাকে সেখান থেকে আমরা পাই, আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হলো আমাদেরকে নির্ণয় করতে হয়। আর এই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করার সূত্রটি হচ্ছে c-1 হোল ইনটু r-1। এই ক্ষেত্রে সি হচ্ছে কলাম, অর্থাৎ টোটাল নাম্বার অফ কলাম, আর আর হচ্ছে টোটাল নাম্বার অফ রোজ, অর্থাৎ কয়টা কলাম আছে আর কয়টা রো আছে সেটা সংখ্যা হচ্ছে, এটা সি দ্বারা কলাম বোঝায় আর আর দ্বারা রো বোঝায়। তাহলে টোটাল কলাম সংখ্যা থেকে 1 মাইনাস করতে হবে, আর টোটাল রো থেকে 1 মাইনাস করতে হবে। মাইনাস করার পরে দুটো গুণ করলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম পাবো। আর এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি এটা অঙ্কে দেওয়া থাকবে, কিন্তু এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি আমাদেরকে নির্ণয় করতে হবে, যেটা নির্ণয় করার সূত্রটি হচ্ছে এটা, যে আর আই সি জে ডিভাইডেড বাই এন। আর আই ইন্টু সি জে, আর আই বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনস অফ এ রো। একটা রোতে টোটাল নাম্বার অফ অবজারভেশন কত সেটা, আর সিজে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ কলাম। এখানে আর কিন্তু একটা জিনিস দেখো যে আই এবং জে সিম্বলিক পরিবর্তে ব্যবহার করা হয়েছে, কিন্তু আর রো আর সি হচ্ছে কলাম। আর আমরা আর আই দিয়ে যেটা বোঝাবো সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ রো, একটা রোতে কতগুলো অবজারভেশন আছে সেটা। আর সি যে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ কলাম, হ্যাঁ, কলাম টোটাল কলাম মানে একটা কলামে কতগুলো অবজারভেশন আছে সেটা হচ্ছে সিজে। আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, অর্থাৎ কলাম রো মিলে যে অবজারভেশন থাকে সেই টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে এন। এবার আমরা দেখি যে যদি আমরা এই কাই স্কয়ার টেস্ট করতে চাই তাহলে আমরা কি কি স্টেপ আমরা ফলো করব। আমরা যদিও এর আগে বলেছিলাম যে কতগুলো নির্দিষ্ট স্টেপ ফলো করে আমরা টেস্ট অফ হাইপোথিসিস করব, এখানে ঠিক নির্দিষ্ট স্টেপই ফলো করতে হয়, বাট এক দুইটি স্টেপ আমাদের এক্ষেত্রে একটু ভিন্নতর আগের চেয়ে। যেমন ধরো যে আমরা হাইপোথিসিস ফর্মুলেট করতে হবে, প্রথম স্টেপ এটি আমরা আগেও করেছি। প্রথমে আমাদের কি করতে হয়েছে, হাইপোথিসিস ফর্মুলেট করতে হয়েছে, তাহলে হাইপোথিসিস ফর্মুলেট করব। এরপরে যেটা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কাই স্কয়ারের ক্ষেত্রে আমাদেরকে একটা
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমাদেরকে করে নিতে হয়। অর্থাৎ আমরা যাতে প্রতিটি সেল ফ্রিকোয়েন্সি, অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকে সেটা যদি টেবিল আকারে না দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি টেবিল আকারে, তাহলে আমাদের কি করতে হবে, সেটাকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ড্র করে সেখানে মানগুলো বসাতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে, এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। তো এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে নির্ণয় করব, একটু আগে আমরা কিন্তু দেখলাম। আমরা মানে কলাম, টোটাল নাম্বার অফ কলাম, মানে একটা কলামে টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা আছে সেটার সাথে গুণ করব আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ রো, তারপরে এটাকে ভাগ করব হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এন দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাব, ক্যালকুলেটেড সেল ফ্রিকোয়েন্সি, মানে সেল ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাব। আর এরপরে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল আগের মতো ক্যালকুলেটেড অবজার্ভ ভ্যালু, আমাদেরকে অবজার্ভ ভ্যালু নির্ণয় করতে হবে, আর ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে ডিটারমাইন থিওরিটিক্যাল ভ্যালু, অর্থাৎ আমরা আগে যেভাবে থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করেছি সেটা কিভাবে অবজার্ভ ভ্যালুর উপর ডিপেন্ড করে, তারপরে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স এবং কোন টেস্ট করছি এবং সেই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত ছিল, এগুলোর উপর ভিত্তি করে আমরা কি করব, আমরা থিওরিটিক্যাল ভ্যালু নির্ণয় করব। আর অবশেষে এই থিওরিটিক্যাল ভ্যালু এবং অবজার্ভ ভ্যালুর উপর ভিত্তি করে আগের মতো করে আমরা কি করব, ডিসিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আমরা একটি এক্সাম্পল দেখি, তাহলে আমার মনে হয় তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, এখানে একটা টেবিল করেই দেয়া আছে। এখানে বলা আছে স্যাম্পল অফ 200 পারসনস উইথ এ পার্টিকুলার ডিজিজ ওয়াজ সিলেক্টেড। 200 মানুষের মানুষকে সিলেক্ট করা হলো যারা একটি পার্টিকুলার ডিজিজে আক্রান্ত। আউট অফ দিস 100 আর গিভেন এ ড্রাগ। এই যে 200 জন, এদের মধ্যে 100 জনকে ড্রাগ দেওয়া হলো, তাদেরকে ওষুধ দেওয়া হলো। এন্ড আদার্স আর নট গিভেন এনি ড্রাগ, মানে অন্যদেরকে কি করা হলো, কোনো ড্রাগ মানে ওষুধ দেওয়া হলো। তার ফলে রেজাল্টটা কি হলো, রেজাল্টটা এখানে দেওয়া আছে। দেখো যে এখানে ড্রাগ যাদেরকে দেওয়া হয়েছিল, ড্রাগও দেওয়া হয়েছিল 100 জনকে, আর নো ড্রাগ এদেরকে মানে দেওয়া হয়েছিল 100 জনকে। এখন এদের মধ্যে দেখা গেল যে ড্রাগ 100 জনের মধ্যে যাদেরকে ড্রাগ দেওয়া হয়েছিল তারা কিউর হয়েছে হলো 65%, আর তাদের মধ্যে থেকে কিউর হয় নাই হচ্ছে 35%। আর যাদেরকে ড্রাগ দেওয়া হয়েছিল না তাদের সংখ্যা ছিল 100, এবং তাদের মধ্যে কিউর হয়েছে অটোমেটিক্যালি 55%, আর কিউর হয় নাই হচ্ছে 45%, এবং তাদের টোটাল এখানে দেয়া আছে। তো এখন তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, যে কোশ্চেনটা এখানে কিন্তু তোমার দেয়া নাই। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন থাকা উচিত ছিল। যদি কোশ্চেন না থাকে তোমাকে মনে করে নিতে হবে যে ড্রাগ ইউজের সাথে তোমার কিউরের কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ এই যে ডিজিজটা হলো। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা যে ড্রাগ দিলাম, অর্থাৎ ওষুধ দিলাম, সেই ওষুধ দেওয়ার সাথে মানে কারো সুস্থতার কোনো সম্পর্ক আছে কিনা, সেটা আমাকে এই ক্ষেত্রে কি করতে হবে, তোমার প্রুভ করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার অন্য কোনো কিছুকে কিন্তু কোনো এখানে ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতে বলা হচ্ছে না। এখানে শুধু সম্পর্ক দেখানো হচ্ছে যে এই ড্রাগের সাথে তোমার কিউরের কোনো সম্পর্ক আছে কিনা। যেহেতু এই দুইটা জিনিস মানে একটা আরেকটার উপরে আমরা দেখছি যে কি করা হচ্ছে, সম্পর্ক দেখানো হচ্ছে যে ড্রাগের সাথে তার কিউরের সম্পর্ক আছে কিনা। সুতরাং এটা নন প্যারামেট্রিক টেস্ট হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো কিছু সম্পর্কে অ্যাজাম্পশন করতে বলা হয়নি, যে পপুলেশন সম্পর্কে এখানে একটা ধারণা নিতে বলবে, সেটা কিন্তু বলেনি। এখানে কোশ্চেনটা হয়তো থাকলে এইভাবে থাকতো, ইজ দেয়ার এনি রিলেশন অফ ড্রাগ ইউজ ইন কিউরিং ফ্রম ডিজিজ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কোশ্চেন থেকে আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে এটা আমরা কোন টেস্ট করব, আমরা কি টি টেস্ট করব নাকি আমরা জেড টেস্ট করব না কাই স্কয়ার টেস্ট করব। একটু খেয়াল করো যে আমরা যদি এটাকে আমরা স্যাম্পল সাইজটা একটু দেখি, যেখানে 200 জনের একটা স্যাম্পল নেওয়া হয়েছে, তাহলে 200 জনের স্যাম্পল নেওয়া হলে এটা কিন্তু টি টেস্ট হবে না।
এটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? 200 জনের যেহেতু তোমার টেস্ট করা হচ্ছে 200 জনের উপর, তাহলে এটা অবশ্যই টি টেস্ট না। এটাকে আমরা হয়তো জেড টেস্ট কল্পনা করতে পারি বা কাইস্পার টেস্ট কল্পনা করতে পারি। জেড টেস্ট কল্পনা করলে আমাদের কিন্তু জেড টেস্টের ক্ষেত্রে আমরা 3টা ফর্মুলা দেখেছিলাম, এবং 3টা ফর্মুলার মধ্যে কোনোটাই কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। যে যখন স্যাম্পল মিন দেয়া থাকে, যখন দুইটা স্যাম্পল মিন, দুইটা স্ট্যান্ডার্ড দুইটা পপুলেশন মিন দেয়া থাকে, এরকম বা পপুলেশন প্রপোর্শন দেয়া থাকে, সেগুলো কিন্তু কিছুই নাই এখানে। আছে কি? না না স্যার। স্যার। তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে এটা কিন্তু জেড টেস্ট না, এটা কাই স্কয়ার টেস্ট। কারণ হচ্ছে যে এখানে ড্রাগের সাথে কিউরের সম্পর্ক দেখানো হয়েছে, আর কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা হয়নি, পপুলেশনকে রিপ্রেজেন্ট করা হয়নি। কাজেই এটা কাই স্কয়ার টেস্ট হবে। এখন কাই স্কয়ার টেস্টের ক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হয়, অবজার্ভ ভ্যালু দরকার। তো অবজার্ভ ভ্যালু হচ্ছে যেটা এই যে তোমার যেগুলো দেয়া আছে। এখন অনেক সময় কি হয়, কাই স্কয়ার টেস্টে এইভাবে টেবিল করে অবজার্ভ ভ্যালুটা দেয়া থাকে না। যদি তোমাদের এরকম হয় যে টেবিল করে তোমাদের অবজার্ভ ভ্যালু দেয়া আছে, তাহলে তো তোমাদের সৌভাগ্য, যে তাহলে টেবিল করতে হচ্ছে না। আর যদি টেবিল করে না দেয়া থাকে, তখন কিন্তু তোমাদের এটা টেবিল করে কিন্তু সেটাকে দেখাতে হবে। যেমন এই কথাগুলো যদি এখানে থিওরিটিক্যালি লেখা থাকতো, যে যারা ড্রাগ নিয়েছে তাদের মধ্যে 65 জন কিউরড হয়েছে আর 35 জন কিউরড হয় নাই, হ্যাঁ, বা এটা যদি না উজ্জ্বল থাকতো, তারপর আমরা ধরে নিতাম যে 35 জন কিউরড হয় নাই। তো এটাকে কিন্তু আমাদের এরকম একটা টেবিল করে আমাদেরকে কি করতে হতো, বসাতে হতো। তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের যে গিভেন ইনফরমেশন, সেই ইনফরমেশন কিন্তু আমরা দেখিয়েছি দুইটা কলামে এবং দুইটা রোতে। এখানে একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে নন ড্রাগ, নো ড্রাগ, এটা দেখানো হয়েছে কলামে। আর কিউরড আর নট কিউরড এটা আমরা দেখিয়েছি রোতে, তাই না? তো এটা হচ্ছে ড্রাগ, নো ড্রাগ, এটা হচ্ছে কলাম, আর কিউরড, নট কিউরড, এটা হচ্ছে রো। তাহলে এই ক্ষেত্রে দেখো কয়টা রো আছে, কয়টা কলাম আছে। এই ক্ষেত্রে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে দুইটা কলাম আছে, দুইটা রো আছে। টোটালের কলাম কিন্তু চিন্তা করলে হবে না, বা কিউরড, নট কিউরড, বা ড্রাগ, নো ড্রাগ, এভাবে আমরা থিওরিটিক্যালি যে লেখাগুলো লিখেছি এটাকে কিন্তু কনসিডার করলে হবে না। যে আমাদের ভেরিয়েবল গুলা চিন্তা করতে হবে, যে এই ভেরিয়েবল গুলা কয়টা কলামে দেখানো হয়েছে, কয়টা রোতে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কলাম সংখ্যা এবং রো সংখ্যা। তো আমাদের এটা লাগবে ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে। তাহলে আমরা কলামে দেখিয়েছি ড্রাগ আর নো ড্রাগ, এই জন্য কলাম সংখ্যা হচ্ছে 2। আর আমরা রোতে দেখিয়েছি কিউরড, নট কিউরড, এই জন্য আমাদের রো সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা এবার এই অঙ্কটা যদি সলিউশন করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে কিন্তু আমাদেরকে হাইপোথিসিস ডেভেলপ করতে হবে। এখন এই হাইপোথিসিস কিভাবে ডেভেলপ করব? যে নাল হাইপোথিসিস আমরা কিভাবে ডেভেলপ করব? আমরা এইভাবে বলতে পারি যে ড্রাগ ইজ নট ইফেক্টিভ ইন কিউরিং দ্য ডিজিজ। নাল হাইপোথিসিস আমরা আগেও জেনেছি যে আগের সিচুয়েশন আর পরের সিচুয়েশনের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা মিন করে। অর্থাৎ তোমার আগেও যেরকম ছিল এখনো সেরকম, অর্থাৎ দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন এন্ড পপুলেশন। এখানে স্যাম্পল মিন পপুলেশন মিনটা আসছে না, কিন্তু এখানে বলা হয়েছে যে আগের ড্রাগ ইউজ করার আগের যে সিচুয়েশন এবং ড্রাগ ইউজ করার পরের যে সিচুয়েশন, এর মধ্যে কোনো পার্থক্য নাই। মানে ড্রাগটা আসলে অ্যাকচুয়ালি ব্যবহার করা আর না করা একই কথা। তো সেই জিনিসটাকে আমরা যদি লিখতে চাই, তাহলে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারবো। আমরা এভাবে লিখতে পারবো যে ড্রাগ ইজ নট ইফেক্টিভ ইন কিউরিং দ্য ডিজিজ। তাহলে এটা যদি নাল হাইপোথিসিস লিখি, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলবো? যে ড্রাগ ইজ ইফেক্টিভ ইন কিউরিং দ্য ডিজিজ, অর্থাৎ ড্রাগটা ইফেক্টিভ হবে, উল্টাটা হবে। হ্যাঁ, আমরা যেহেতু নাল হাইপোথিসিস বলেছি যে ইফেক্টিভ না, হ্যাঁ, অর্থাৎ ড্রাগ নেওয়ার না নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা কি এটাকে যদি আমরা সিম্বলিক ওয়েতে দেখাই, তাহলে μ1 ইকুয়াল টু μ2 হবে প্রথমটা, আর পরেরটা হবে μ1 ইজ নট ইকুয়াল টু μ2। কিভাবে আমরা লিখতে পারি? এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। তো আমরা আগেই কিন্তু বলেছি যে আমাদের দুইটি জিনিস কিন্তু দরকার হবে, একটা হলো যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি দরকার, একটা হচ্ছে সেল ফ্রিকোয়েন্সি দরকার। এন্ড অবজার্ভ ফ্রিকোয়েন্সি আমাদের অঙ্কে দেয়া আছে, যেটা আমরা পেয়েছি
এখন এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি কিন্তু দেয়া নাই, সেটা আমাকে নির্ণয় করতে হবে। একটু খেয়াল করো, খুব ইজি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কিন্তু বলেছি যে দুইটা কলাম এবং দুইটা রো আছে। ঠিক যে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে যে কলাম আমরা চিন্তা করব, যে রোটা নিয়ে চিন্তা করব, যে এই জায়গাটাতে যেমন ধরো এখানে ড্রাগ এর ক্ষেত্রে দেখো কিউডে আছে 60 আর নট কিউডে আছে 40। তাহলে আমরা যখন কিউডের এখানে ড্রাগের এখানে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি বসাবো, এটা হলো, তাহলে এই ক্ষেত্রে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা হলো যে যেহেতু এটা ফার্স্ট কলাম ফার্স্ট রো, একটু দেখো যে কলামের দিক দিয়ে এটা ফার্স্ট আর রো এর দিক দিয়েও এটা ফার্স্ট, এই জন্য আমরা এটাকে E11 লিখতে পারি। E11 E11 মানে ই দ্বারা এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, আর 11 হচ্ছে এটা ফার্স্ট কলাম, আর 1 দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট রো। তাহলে ফার্স্ট কলাম ফার্স্ট রো এটা নিয়ে আমরা চিন্তা করছি। তো আমাদের সূত্রটা কি? এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি নির্ণয় করার সূত্রটা আমরা কিন্তু একটু আগে দেখেছি, যে RI CJ ডিভাইডেড বাই N। তো আর আই দ্বারা আমরা কি বলেছি? আমরা বলেছি RI হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ রো, টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ রো। তাহলে আমরা চিন্তা করছি এই ড্রাগের কিউড নিয়ে, অর্থাৎ 60 এখানে কি সেল ফ্রিকোয়েন্সি হবে সেটা নিয়ে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ রো কত? তাহলে এটা চিন্তা করতে হবে যে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ রো হচ্ছে 120, অর্থাৎ এখানে 60 এখানে 60 দুটো মিলে হচ্ছে 120। আর সি হচ্ছে কলামের কথা বলছে, যে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ কলাম, অর্থাৎ আমরা কিন্তু 11 নিয়ে চিন্তা করছি, এটা এই ঘর নিয়ে চিন্তা করছি। তাহলে এই ঘরের টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ কলাম কত? তাহলে এই 60 আর 40, তাহলে এই দুটো মিলে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ কলাম হচ্ছে 100। তাহলে আমরা এখানে আর আই হচ্ছে 120 আর সি যে হচ্ছে কত 100, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন, টোটাল এই দুইটা সেল এবং দুইটা কলাম মিলে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা 200। তাহলে টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 200। আমরা যেদিকেই যোগ না করি, এদিকে যোগ করলেও 200, এদিকে যোগ করলেও কত হবে? 200 হবে। তাহলে এই টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 200। তো এটা আমরা এই প্রথমটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে দ্বিতীয়টা, এখন দ্বিতীয়টা কোনটা আমরা বের করব সেটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু লিখতে হবে। এখন যদি আমরা মনে করি যে এই যে 60 আছে আর একটা নো ড্রাগের এই ক্ষেত্রে কিউডে, আমরা এটার মান আমরা জানতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা একটু এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি মার্কিংটা করে ফেলি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা কি ফার্স্ট রো। আমরা যদি রো আগে যেহেতু দেখিয়েছি, রোর কথা চিন্তা করি, তাহলে ফার্স্ট রো মানে 1, আর কলামের কথা যদি চিন্তা করি সেটা সেকেন্ড কলাম, তাহলে 2। তাহলে আমরা কি বলতে পারি যে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি 1 2, অর্থাৎ এটা 1 2। তাহলে 1 2 তে যে আমরা এবার চিন্তা করব যে টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ রো কত হচ্ছে, প্রথমটা 120, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ কলাম, এটার জন্য কলামে কত? এখানে 100, তাহলে এখানে 100 হবে। আর টোটাল দুইটা মিলে কলাম এবং রো মিলে আমাদের নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 200, তাহলে এখানে 200 দিয়ে আমরা ভাগ করব। আমরা কি বুঝতে স্যার পারছি? একটু আবার বলুন স্যার একটু। আচ্ছা আমি আবার বলি একটু, দেখো আমরা এই যে কলাম গুলো করছি না, ড্রাগে একটা কলাম আর নো ড্রাগ একটা কলাম, আর এদিকে রো হচ্ছে কিউরে একটা রো আর হচ্ছে নট কিউরে আর একটা রো। এই জন্য এই ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি যে এটা হচ্ছে 2 into 2 টেবিল, অর্থাৎ দুইটা কলাম দুইটা রো এই টেবিলে আছে। এখন প্রত্যেকটা এই ঘরের জন্য এটাকে একটা সেল বলি আমরা। এটা দেখো, এটাকে আমরা যদি ফার্স্ট রো বলি, ঠিক আছে না? এটা কি ফার্স্ট রো না? আবার ফার্স্ট কলামও বলতে পারবো। এই জন্য এটা হচ্ছে E11 11 মানে এটা প্রথম রো প্রথম কলাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে জি স্যার, অবজার্ভ বুঝতে পারছি। ফ্রিকোয়েন্সি ছিল 65, কিন্তু এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি কত আসছে? এটা গুণ করে আসছে কত? 60। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করেছি। আমরা সূত্রটা দেখেছি যে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি নির্ণয়ের সূত্রটা কি? RICJ ইনটু ডিভাইড বাই n। তাহলে আর আই দ্বারা কি বোঝাচ্ছে? টোটাল নাম্বার অফ অবজারভেশন অফ এ রো, অর্থাৎ এই রো এর টোটাল অবজারভেশন কত? 120।
120 বসিয়েছি। আর টোটাল নাম্বার অফ অবজারভেশন হবে কলাম, এটা সিজে, তাহলে এটার অবজারভেশন কত? 100, তার মানে আমরা 100 দেখিয়েছি। আর এন হচ্ছে এই রো এবং কলাম মিলে তোমার টোটাল নাম্বার অফ অবজারভেশন, সেটা কত? 200, আমরা 200 বসালাম। তাহলে এটা ক্যালকুলেশন করে কত পেলাম? 60। এই 60টা আমরা এখানে বসিয়েছি। বুঝতে পেরেছো? জি স্যার। অন্য কেউ, অন্য একজন বলো তো 21 মানে কি? 21 মানে কি? E21 এটা হচ্ছে E21 হচ্ছে এক্সপেক্টেড সেলফ এফিসিয়েন্সি অফ সেকেন্ড কি রো সেকেন্ড ফার্স্ট রো। কলাম। আগে কিন্তু আমরা রো দেখাচ্ছি, এখানে রো দেখাচ্ছি সূত্রে, টিচার সূত্রে কিন্তু রো দেখাচ্ছি, এইজন্য রো এর কথা চিন্তা করতে হবে। তাহলে সেকেন্ড হচ্ছে সেকেন্ড রো, আর পরেরটা হচ্ছে কলাম, তাহলে ফার্স্ট কলাম। তাহলে সেকেন্ড রো কোনটা? রো এগুলো না, তাহলে সেকেন্ড রো এটা। তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম কোনটা? এটা না? এই 40 এর জি স্যার। এইখানে এইটা বলা হয়েছে নট কিউর যেটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এখানে কিন্তু ক্যালকুলেশন করলে আমরা এই জায়গায় দেখবো না, আমরা কিন্তু এখানে টোটাল ফ্রিকোয়েন্সি বলতেছি, ওখানে টোটাল ফ্রিকোয়েন্সি কিন্তু একই। একটু দেখে আসো, টোটাল টিচার একটু ফ্রিকোয়েন্সিটা দেখে আসো। এখানে কিন্তু টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? 120। এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত? 80 না? সেকেন্ড রোতে কিন্তু 80। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিতে কিন্তু কোনো পার্থক্য নাই। এখানেও 120, এখানেও 80, এখানে 200, এখানে 100, এখানে 100। পরের বার কিন্তু একই রকম হয়েছে না? 120, 80, 200, এখানে 100, এখানে 100। কোন পরিবর্তন আছে? না স্যার। না। এই জন্য আমি তোমাদেরকে এখানে হয়তো কনফিউশন হতে পারে যে স্যার এটা দেখাচ্ছে, তো এখানে দেখো যে যেটা সেকেন্ড রো ফার্স্ট কলাম 21 যেটা, তাহলে এই কলামে এই রো এর তোমার ফ্রিকোয়েন্সি 80, আর এই তোমার কলামের টোটাল ফ্রিকোয়েন্সি কত? 100। তাহলে 80 × 100 হবে। তাহলে আমরা এখানে একটু দেখি 21, তাহলে 21 কত হবে? 80 × 100, ঠিক আছে? জি স্যার। আর 200 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে আমরা এখানে 40 পেয়ে গেলাম। তাহলে 40 টা এখানে বসাই দিলাম। ঠিক একই ভাবে 1 2 1 2 মানে কি? ফার্স্ট রো সেকেন্ড কলাম। ফার্স্ট column। রো যেটা ফার্স্ট রো, তো এটা ফার্স্ট রো না, কিন্তু কলাম হবে সেকেন্ড, তার মানে নোড রাগ হবে। নোড আগে কোনটা হবে? এটা ফার্স্ট রো সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড রো, কাজেই ফার্স্ট রো এটা, আর কলাম সেকেন্ড এটা। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 2 হবে এটা। তাহলে 1 2 এখানে টোটাল ফ্রিকোয়েন্সি 120, আর এখানে কত? 100 গুণ করে 200 দিয়ে ভাগ করলাম 60 পাবো। এই 60টা এখানে বসে দিচ্ছি। একই ভাবে 2 2 2 2 মানে কি? সেকেন্ড কলাম, সরি সেকেন্ড রো সেকেন্ড কলাম। সেকেন্ড রো সেকেন্ড কলাম কোনটা? সেকেন্ড রো এটা, এটা না সেকেন্ড রো, কিন্তু জি কলাম স্যার। সেকেন্ড কোনটা? কলাম সেকেন্ড হচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে কত আসছে? 40 আসছে, আমরা 40 বসিয়েছি। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এইটুক যদি তোমরা ক্যালকুলেশন করতে পারো তাহলে অঙ্কটা হয়ে যাবে, আর এটুক যদি না বোঝো তাহলে আর অঙ্কটা হবে না। বুঝতে পারছো? এখানে 1 1 1 2, তারপরে 2 1 2 2, যদি তিনটা কলাম থাকতো তাহলে সেই ক্ষেত্রে 1 1 1 2 1 3 হইতো, তারপরে 2 1 2 2 2 3 হইতো। বুঝতে পারছো? স্যার। আবার রো যদি থাকতো তাহলে এইভাবে হইতো 3 1 3 2 3 3, আরেকটা হতো। তো এখন দুইটা যেহেতু আছে সেহেতু আমরা দুইটা করে 1 1 1 2, আর এটা হচ্ছে 2 1 2 এভাবে দেখানো হয়েছে। এরপরে কাজটা কি? আমাদেরকে অবজার্ভ ভ্যালু নির্ণয় করতে হবে। এখানে আমরা লিখে নিব, যদি এখানে লেখা নাই, ক্যালকুলেশন অফ অবজার্ভ ফ্রিকোয়েন্সি। তো অবজার্ভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার সূত্রটা কি ছিল? যে ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইডেড বাই ই। এর আগে সামেশন ছিল, এটা ছিল না? সামেশন ছিল, এটা ছিল সূত্র। তাহলে আমাদের এই সূত্রে কি কি জিনিস লাগবে? অবজার্ভ ফ্রিকোয়েন্সি লাগবে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি লাগবে। এই দুইটা তো আমরা পেয়ে গেছি, দুইটা পেয়ে গেছি না? এখন সেই মানগুলো আমরা বসিয়ে দিব। তো প্রথমে আমরা অবজার্ভ ফ্রিকোয়েন্সি দেখাবো, তারপর এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি দেখাবো, কি দেখাবো। তো এখন অবজার্ভ ফ্রিকোয়েন্সি এটা যেভাবে বসাবো, এক্সপেক্টেডটা সেইভাবে বসাবো, উল্টাপাল্টা বসাইলে কিন্তু হবে না। ধরো অবজার্ভটা একটু খেয়াল করো, অবজার্ভে দেখো, আমি যদি প্রথমটা দেখাই 65 দেখাই, তাহলে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি কিন্তু 60 দেখাইতে হবে। যে কোনোটা দেখানো যাবে, তুমি আগে যে কোনোটা দেখাইতে পারো। তুমি যদি মনে করো যে না স্যার আমি 65 দেখাইতে চাই না, আমি আগে 55 দেখাইতে চাই, তাহলে 55 এর সাথে কিন্তু তোমার
এই এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি কত দেখাইতে হবে? 60 দেখাইতে হবে। 60 মানে যার যার অবস্থান অনুযায়ী তাকে সেখানে অর্থাৎ 60 এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ জি স্যার অবজার্ভের সাথে মিল রেখে আমাদের এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি গুলো বসাতে হবে। তাহলে 65 এর কাছে কিউর ড্রাগ ছিল তোমার সেল ফ্রিকোয়েন্সিতে কত? 60। এখানে কিন্তু পরে সেটাই দেখানো হয়েছে যে 65 এর কাছে এক্সপেক্টেড সেল ফ্রিকোয়েন্সি কত দেখানো আছে? 60 দেখানো আছে। তারপরে অবজার্ভটা দেখি আমরা। তারপরে দেখো যে আমাদের অবজার্ভে ছিল 65 ড্রাগের ক্ষেত্রে দেখি নট কিউ 35 ছিল, ঠিক আছে? স্যার এখন যদি 35 আমি দেখাই তাহলে অবশ্যই আমাকে এটা কত দেখাইতে হবে? 40 দেখাইতে হবে। 40 এক্স্যাক্টলি। তো আমরা এখানে কি দেখাইছি দেখি, 35 এখানে 40 দেখাইছি। ঠিক একইভাবে পরের 55 এর সাথে 60 45 40 দেখায় তারপর আমাদের সূত্রটা অনুযায়ী যেটা লাগবে সেটা বের করে নিব। তাহলে ও মাইনাস ই হোল স্কয়ার লাগবে, আমরা ও মাইনাস ই, তাহলে 65 থেকে 60 বাদ দিব, বাদ দিয়ে এটাকে হোল স্কয়ার করব, তাহলে 5 হবে। 5 কে যদি হোল স্কয়ার করি তাহলে কত হবে? 5 5 25 হবে। 25 একইভাবে আমরা ও মাইনাস ই হোল আচ্ছা। স্কয়ার নির্ণয় করব, আর এই ভ্যালুটাকে আমরা ই দিয়ে ভাগ করব সূত্রের জন্য। তাহলে আমাদের ই কত এখানে? প্রত্যেকটার যে যেটা আছে 60, তাহলে আমরা এই 25 কে আমরা 60 দিয়ে ভাগ করব, আবার এই ক্ষেত্রে 25 কে 40 দিয়ে ভাগ করব, এই ক্ষেত্রে 25 কে 60 দিয়ে ভাগ করব, এই ক্ষেত্রে 25 কে 40 দিয়ে ভাগ করব, 40 আর এই সবগুলো যেটা মান পেলাম এগুলো যোগ করব, যোগ করলে আমরা সামেশনটা পেয়ে যাব। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এই যে 2.084 এটা যে পেলাম এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি অফ কাই-স্কয়ার টেস্ট, অর্থাৎ কাই-স্কয়ার টেস্টের এটাই হচ্ছে আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর এটা সূত্রটা হচ্ছে আমরা এটা আমরা বলেছিলাম। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করতে হবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডমের সূত্রটা কি? c1 c-1 হোল ইনটু r-1। আমরা সি তে কি বলেছি? টোটাল নাম্বার অফ রো, আর আর এ বলেছি সরি সি তে বলেছি টোটাল নাম্বার অফ কলাম, আর আর এ বলেছি টোটাল নাম্বার অফ রো। তাহলে আমাদের কলাম কয়টা ছিল? দুইটা, রো ছিল দুইটা, তাহলে 2 - 1 হোল ইনটু 2 - 1, তাহলে এখানে 1 ইনটু 1, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসছে? 1 আসছে। এখন আমাদের এই ক্ষেত্রে কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্স এর কথা বলা নাই, বলা আছে কি? না স্যার অঙ্কে বলা নাই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে আমরা এই ক্ষেত্রে 5% আমরা 5% বা যেটা আমাদের তোমরা যেটা চাও লিখে নিবা যে তোমার লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 5%। তাহলে আমরা এবার 5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমরা ইয়াটা ডিগ্রি অফ ফ্রিডম অনুযায়ী আমরা কি করব? থিওরিটিক্যাল ভ্যালু বের করে নিব। তাহলে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত? ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1 আর 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে দেখি আমাদের থিওরিটিক্যাল ভ্যালুটা কত হয়। তাহলে আমরা টেবিলে চলে যাব, আমরা টেবিলে এখানে আসি, দেখো টেবিলে এখানে 5% তাহলে এটা হবে 0.05। তাহলে এই ক্ষেত্রে দেখো ডিগ্রি অফ ফ্রিডম এখানে দেয়া আছে, এগুলো হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমাদের ছিল কত? 1 ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? তো 1 ডিগ্রি অফ ফ্রিডমে তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্সের মানটা কত আসে? 3.84, ঠিক আছে? তাহলে এই 3.84 এটা হবে আমাদের কি? থিওরিটিক্যাল ভ্যালু। এটা কে বুঝতে পারোনি? কাই-স্কয়ারের এটা টেবিল, এই ক্ষেত্রে এটা হলো 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর মান, আর এদিকে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এই ডিগ্রি অফ ফ্রিডম আমরা দেখব যত পার্সেন্ট ডিগ্রি অফ ফ্রিডম হবে ওই পার্সেন্টে তোমার 5% এর মানটা কত সেটা দেখে নিব। তাহলে এখানে 1 এ 1 ডিগ্রি অফ ফ্রিডমে 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর মানটা আসে 3.84। তাহলে এটা হবে আমাদের কি? থিওরিটিক্যাল ভ্যালু অফ কাই-স্কয়ার টেস্ট, তাহলে 3.84। তাহলে এবার আমরা ডিসিশন দিব। তাহলে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম থিওরিটিক্যাল ভ্যালু দেখব আর অবজার্ভ ভ্যালু দেখব। তো আমার এখানে থিওরিটিক্যাল ভ্যালু কত? 3.84 আর অবজার্ভ ভ্যালু হচ্ছে 2.08। তাহলে আমাদের অবজার্ভ ভ্যালু কম থিওরিটিক্যাল ভ্যালুর চেয়ে, তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব? একসেপ্ট করব স্যার। অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা বলবো যে সিন্স তোমার theoretical value of chi-square is higher than that of observed value, so we should accept null hypothesis. তাহলে null hypothesis যদি accept করি তাহলে আমরা কি বলবো? that means ওই যে null hypothesis এ আমরা যে কথাটা বলেছিলাম, the drug is not effective in curing the disease, তাহলে এই কথাটা আমরা বলে দিব।
তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। জি স্যার। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তোমরা আলোচনা করো, যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় নিজেরা একটু ডিসকাস করো, এরপরে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, আমি সলভ করে দেব। ঠিক আছে? জি স্যার। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো এই এক্সাম্পলটা তোমরা একই ধরনের এক্সাম্পল তোমরা একটু বাসায় করবে। এটা যদি বাসায় করো তাহলে আমার মনে হয় তোমাদের 100% এখান থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, আচ্ছা স্যার, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।